প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তার আগে আমার পরিচয়টি আরও একবার দিয়ে নিই। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি গতদিন তোমাদের আবহাওয়া জলবায়ু বিজ্ঞানের অনার্স সম্মান দ্বিতীয় বর্ষের পানিচক্র বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে তোমাদের সম্মান দ্বিতীয় বর্ষেরই আরও একটা আবহাওয়া জলবায়ু বিজ্ঞান থেকেই আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য এবং মানব জীবনে জলবায়ুর প্রভাব। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে তোমরা সবাই আমার মনে হয় ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তোমাদের নিরাপদে রাখার জন্যই আমাদের এই কলেজের ক্ষুদ্র এই প্রয়াস। তো শুরু করি তাহলে আজকের পাঠ, আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে। সাধারণত আবহাওয়া আমরা যেটা বুঝি সাধারণ অর্থে, প্রতিদিন আমরা বাইরে বের হই, ঘরে থাকি, এক এক দিন এক এক রকম তাপমাত্রা অনুভব করি, আকাশ এক এক সময় এক এক রকম আচরণ করে, আমরা এক এক সময় এক এক রকম জিনিস অনুভব করি। বাইরে বের হলে ঘরের ভিতরে একরকম আবহাওয়া, ঘরের বাইরে একরকম আবহাওয়া। সাধারণত পারিভাষিক ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। স্বল্পকালীন অবস্থা বলতে গেলে একদিনের হতে পারে, সেটা 6 ঘন্টার হতে পারে, বা তাৎক্ষণিক কোনো বিষয় হতে পারে। এই যে মৌলিক উপাদানগুলোর সমষ্টিকেই আবহাওয়া বলে। আবহাওয়া কিন্তু নিয়ত পরিবর্তনশীল, আকস্মিকভাবেও যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। এরপরে আসি জলবায়ু। জলবায়ুটা হচ্ছে কোনো স্থানের বা কোনো অঞ্চলের দীর্ঘকালের দৈনন্দিন আবহাওয়ার। দীর্ঘকালের বলতে গেলে এখানে একটা সময় আছে, বিশেষ করে কোনো কোনো বইয়ে আছে 25 থেকে 30 বছর, কোনো কোনো লেখকের মতে আবার আছে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে পর্যালোচনা করে বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলোর যে সাধারণ অবস্থা দেখা যায় তাকে জলবায়ু বলে। তাহলে দেখো, আমরা বুঝি যে জলবায়ু হচ্ছে বায়ুমণ্ডলেরই একটা দীর্ঘকালীন অবস্থা। দীর্ঘকাল আবহাওয়াটা আমাদের আবহাওয়া পর্যালোচনা করে দীর্ঘ সময় ধরে পর্যালোচনার পরেই জলবায়ুর একটা ফলে আমরা পৌঁছাতে পারি। এই গেল আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞা। এর পরবর্তীতে আসি আমরা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। তাহলে সংজ্ঞাগত দিক থেকে আমরা বুঝি যে কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাটাই হচ্ছে আবহাওয়া, এবং কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়ার সমষ্টির যে পরিবর্তন বা সমষ্টির যে হিসাব, দীর্ঘকালীন যে সময়ের হিসাব, সেটাই হচ্ছে জলবায়ু। বায়ুমণ্ডলের তাৎক্ষণিক অবস্থা থেকে আবহাওয়া নির্ণয় করা যায়, কিন্তু বায়ুমণ্ডলের দীর্ঘতম সময় পর্যালোচনা করেই শুধুমাত্র জলবায়ু সম্পর্কে বলা যায়। বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, আর্দ্রতা, বারিপাত, তুষারপাত ইত্যাদি হচ্ছে আবহাওয়ার উপাদান। পক্ষান্তরে জলবায়ুর উপাদানগুলো একই উপাদান, কিন্তু এগুলো হচ্ছে দীর্ঘ সময়ের গড়কেই জলবায়ু বলে।
আর বায়ুমণ্ডলের অস্থায়ী অবস্থা হচ্ছে আবহাওয়া এবং বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা হচ্ছে জলবায়ু। আবহাওয়া স্বল্প সময়ের মধ্যে বেশি পরিবর্তন হয়, অর্থাৎ এটি নিয়ত পরিবর্তনশীল। কোনো অঞ্চলে জলবায়ু পরিবর্তন দীর্ঘ সময়ের বিষয়। একই অঞ্চলের আবহাওয়া বিভিন্ন রকম হতে পারে। দেখো এখানে বলছে একই অঞ্চলের আবহাওয়া বিভিন্ন রকমের হতে পারে। এটা বোঝাচ্ছে যে একই অঞ্চলের আবহাওয়া এক এক সময় এক এক রকম আবহাওয়া হতে পারে একই সঙ্গে, এবং সেটা একই সঙ্গে হতে পারে। কিন্তু জলবায়ু বিষয়টা হচ্ছে এটা অনেক সামগ্রিক অঞ্চল নিয়ে গঠিত। শুধু স্বল্প এলাকা না, সামগ্রিক এলাকা নিয়ে, অনেক বৃহৎ এলাকা নিয়ে জলবায়ু অঞ্চলটা গঠিত হয়। কোনো একটি উপাদানের পরিবর্তনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আবহাওয়ার পরিবর্তন হয় এবং জলবায়ুর অবস্থানগত পরিবর্তনে সমগ্র বাস্তব অবস্থার ব্যাপক প্রভাব ফেলে। মানে এখানে বলছে যে কোনো একটি পদার্থ বা কোনো একটি অবস্থা থেকে, যে কোনো একটা অবস্থা থেকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, কিন্তু জলবায়ু একটা দীর্ঘ সময়ের মাধ্যমে পরিবর্তন হয় এবং এর প্রভাব পড়ে পুরো বাস্তু জগতেই। জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব লক্ষ্য করা যায়। আবহাওয়ার পরিবর্তন হলে তাৎক্ষণিক দুর্যোগ সৃষ্টি হতে পারে এবং জলবায়ুর যদি পরিবর্তন হয় তাহলে এটা আমাদের সমগ্র ওই অঞ্চলের বৃহৎ অঞ্চলের প্রাণী জগৎ এবং মানব জগতের উপরে প্রভাব বিস্তার করে। আবহাওয়া মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের তেমন কোনো প্রভাব বিস্তার করে না, কিন্তু জলবায়ু মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। আবহাওয়া নিয়ন্ত্রণকারী শক্তি হিসাবে কেবল তাপমাত্রা ও আর্দ্রতার আকস্মিক পরিবর্তন, বিশেষ ধরনের বায়ু প্রবাহ এবং জেট স্ট্রিমের কার্যকলাপ উল্লেখ করা যায়। জলবায়ু নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, অগ্ন্যুৎপাত ইত্যাদি উল্লেখ করা যায়। মেটোরোলজিতে আবহাওয়া বিষয়ক সমগ্র আলোচনা বিশদভাবে আলোচনা করা হয়ে থাকে এবং ক্লাইমেটোলজিতে জলবায়ু সম্পর্কে বিশদ আলোচনা করা হয়ে থাকে। এরপরে আসি মানব জীবনে জলবায়ুর প্রভাব। মানব জীবনের উপরে জলবায়ুর প্রভাবটা আসলে আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আচার ব্যবহারের ক্ষেত্রে জলবায়ুর প্রভাব। মানব জীবনে জলবায়ুর প্রভাব। প্রথমে আসি হচ্ছে আচার ব্যবহার। আচার ব্যবহারের উপর জলবায়ু কেমন প্রভাব বিস্তার করে? এক এক জলবায়ুর অঞ্চলের মানুষ এক এক রকম আচার আচরণ পালন করে থাকে। শীত প্রধান অঞ্চলের মানুষের, জলবায়ু অঞ্চলের মানুষের আচার ব্যবহার রীতিনীতি ভিন্ন এক রকমের এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মানুষের আচার আচরণ ব্যবহার ভিন্ন রকম লক্ষ্য করা যায়। এরপরে আসি আমরা পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদ বলতে জলবায়ুগত কারণেই উষ্ণমণ্ডল, শীতমণ্ডল তথায় উষ্ণ অঞ্চল, শীতল অঞ্চল উভয় অঞ্চলেই কিন্তু আসলে আমাদের পোশাক পরিচ্ছদের ভিন্নতা লক্ষ্য করা যায়। তারপরে আছে জীবন প্রণালী। জলবায়ুর প্রভাবেই পৃথিবীর কোনো অঞ্চলের মানুষ কঠিন হয়, আবার কোনো অঞ্চলের মানুষ কর্মবিমুখ হয়ে থাকে।
যেমন হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ বেশি কর্মঠ হয়ে থাকে এবং উষ্ণ অঞ্চলের মানুষ কর্মবিমুখ হয়ে থাকে, অনেকটা অলস প্রকৃতির হয়ে থাকে। এরপরে আসি আমরা পেশা। 4 নম্বর হচ্ছে পেশা। পেশা জলবায়ু মানব জীবনের যে একটা প্রভাব বিস্তার করে, পেশাও একটা অন্যতম বিষয়। যেমন হচ্ছে জলবায়ুগত ভিন্নতার কারণে বিভিন্ন স্থানের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কিন্তু মানুষের জীবন জীবিকা, পেশা এগুলোও নির্ভর করে। যেমন শীতপ্রধান অঞ্চলের মানুষ, শীতল জলবায়ুর অঞ্চলের মানুষ, তারা এক ধরনের পেশায় জড়িত আছে করে, পেশার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। আবার পক্ষান্তরে যারা উষ্ণপ্রধান এলাকার মানুষ, উষ্ণপ্রধান জলবায়ু অন্তর্গত যারা আছে, তারা ভিন্ন ধরনের পেশায় তারা নিয়োজিত এবং সেই পেশার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এর ভিতরে বলা যায় যে কোনো অঞ্চলের মানুষ, দেখো যে পেশাটা জলবায়ুর ভিন্নতার জন্য পেশাটা, কোনো অঞ্চলের মানুষ কৃষিকাজ করে, আবার কোনো অঞ্চলের মানুষ তারা আবার মৎস্যজীবী বা মৎস্য শিকার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এরপরে আসে 5 নম্বর বাড়িঘর। বাড়িঘর, বাড়িঘর বলতে বোঝায়, কেমন বোঝায় দেখো, যে আসলে জলবায়ুর উপরে কিন্তু বাড়িঘরের অবস্থানটায় কিন্তু অনেকাংশে নির্ভর করে। যেমন হচ্ছে বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাত অঞ্চল, জলবায়ু অঞ্চল যেগুলো, সেইগুলোর বাড়িঘর একরকম হয়। শীতপ্রধান দেশ, যেগুলো শীতপ্রধান জলবায়ুর অন্তর্গত অঞ্চল, সেই সব অঞ্চলের মানুষদের বাড়িঘরের ধরন, তৈরির ধরন বা নির্মাণের ধরন একরকম। আবার উষ্ণপ্রধান, গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষজনের বাড়িঘরের নির্মাণ কৌশল কিন্তু ভিন্ন রকম। তাই বলা যায় যে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে জলবায়ুর প্রভাব অনেক নির্ভর করে। জলবায়ুর প্রভাবটা অনেক বেশি মানুষ নির্ভর করে এবং জলবায়ু দ্বারা প্রভাবিত হয়েই মানুষ কিন্তু তাদের আবাসস্থল বা বাড়িঘর নির্মাণ করে থাকে। এরপরে আসি শিক্ষা দীক্ষা। শিক্ষা দীক্ষা, এই শিক্ষা দীক্ষার বিষয়েও মানুষের বুদ্ধি তথা জ্ঞানকেও নিয়ন্ত্রণ করে থাকে। ফলে পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। জলবায়ু মানুষের বিভিন্ন অঞ্চল, জলবায়ু মানুষের শিক্ষা দীক্ষাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এবং এর জন্য কিন্তু বিভিন্ন জলবায়ুর অঞ্চলের মানুষ বিভিন্নভাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করে থাকে। এরপরে আসি জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যাটাও কিন্তু জলবায়ুর উপরে অনেক, পৃথিবীতে বিভিন্ন প্রকার জলবায়ু দেখা যায়। সাধারণত মৌসুমী জলবায়ু অঞ্চলের জন্মহার বেশি, সেজন্য এখানে জনসংখ্যা বেশি হয়ে থাকে। কাজেই দেখা যায় জলবায়ুর পৃথিবীর জনসংখ্যার বিভিন্ন স্থানে জনসংখ্যার হ্রাস বৃদ্ধিতে প্রভাব ফেলে থাকে। মৌসুমী জলবায়ুর অন্তর্গত যেসব দেশগুলো, এইসব দেশে জন্মহার বেশি। আবার যেগুলো চরম ভাবাপন্ন আবহাওয়ার জলবায়ুর অন্তর্গত যেসব দেশগুলো, সেই সব দেশে জন্মহার অনেকটা কম। এই জন্য বলে মানুষের জনসংখ্যার যে নিয়ন্ত্রণ বা হ্রাস বৃদ্ধি, এটাও জলবায়ু অনেকটা প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আসি বসতির ঘনত্ব। বসতির ঘনত্ব হচ্ছে 8 নম্বর, বসতির ঘনত্ব। বসতির ঘনত্ব বলতে বোঝায় যে অনুকূল পরিবেশে অধিক
অধিক বসতি গড়ে ওঠে এবং প্রতিকূল আবহাওয়ায় বা জলবায়ুতে বিক্ষিপ্তভাবে বা অনেক কম জনবসতি গড়ে ওঠে। যেমন নিরক্ষীয় অঞ্চলে প্রতিকূল আবহাওয়া এবং জলবায়ুর দরুন কম এবং ক্রান্তীয় সমভূমি এলাকায় অনুকূল পরিবেশে বেশি লোক বসবাস করে। এরপরে আসি উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময়তা। উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময়তা। দেখো, জলবায়ু কিভাবে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময়তা নির্ভর করে, মানে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে অনুকূল বৃষ্টিপাত, সূর্যরশ্মি, বায়ু প্রবাহ, আর্দ্রতা প্রভৃতির ফলে ঘন বন জঙ্গল সৃষ্টি হয়ে থাকে। এর উদাহরণ হচ্ছে আমাজন, গরান বনভূমি, সুন্দরবন। এইগুলা কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বা আর্দ্র আবহাওয়ার জন্য কিন্তু এই বনভূমিগুলো গড়ে উঠেছে। অপরদিকে প্রতিকূল জলবায়ু অঞ্চল যেমন হচ্ছে সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, এইসব অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্যময়তা অনেক কম লক্ষ্য করা যায়। এরপরে আসি কৃষির ধরন। কৃষির ধরন জলবায়ুর উপর নির্ভর করে। বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকমের কৃষিকাজের উপর বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তারপরে আছে শারীরিক ও মানসিক গঠন। জলবায়ুর কারণে কিন্তু শারীরিক ও মানসিক গঠনে ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন মানুষের পারিবারিক গঠনও তাদের মন মানসিকতা অনেক সময় আবহাওয়া জলবায়ু দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। গ্রীষ্মপ্রধান ও শীতপ্রধানদের এলাকার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। এরপরে আছে সংস্কৃতি। সর্বশেষ হচ্ছে সংস্কৃতি। জলবায়ুগত পার্থক্যের কারণে সংস্কৃতির বিভিন্নতা লক্ষ্য করা যায়। শীতপ্রধান জলবায়ু অঞ্চলের মানুষের সংস্কৃতি একরকম হয়ে থাকে, গ্রীষ্মপ্রধান জলবায়ু অঞ্চলের অন্তর্গত মানুষের সংস্কৃতি আরেক রকম হয়ে থাকে। তাই এই জলবায়ু কিন্তু মানুষের সংস্কৃতির ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচার তোমাদের আবহাওয়া জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ু বিজ্ঞানের ভিতরে পার্থক্য এবং মানব জীবনে জলবায়ুর প্রভাব, এই বিষয়টি আমি বিশদভাবে তোমাদের আলোচনা করতে না পারলেও যেটুকু উপস্থাপন করতে পেরেছি এটুকু তোমরা বারবার দেখবে এবং বাসায় ভালো করে তোমরা পাঠ্য বইগুলো অনুসরণ করলে এই বিষয়টা তোমাদের অনেক সুন্দর বোধগম্য হবে। এই আশা রেখে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।